অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা থেকে আজ পাঠ করছি অতিথির স্মৃতি। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে আমরা লেখক পরিচিতি জেনে নিই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালে অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন ও সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন প্রভৃতি। সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এক কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কলকাতায়। তাহলে গল্পটি শুনে নিই। অতিথির স্মৃতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানে, আবার আসেও। আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দৌড় খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অসত্য গাছের মাথায়। সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যেসে মনে হতো যেন ওদেরকে প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যাপটিলাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে তারা প্রত্যহ হাজিরা ডেকে যেত। হঠাৎ কি জানি কেন দুদিন এলো না, না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এ দেশে ব্যাথের অভাব নেই। পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 2-3 পর আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমেই যেত ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরিবেরির আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে। সেটা পথ চলার বিঘ্ন, তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ হয় 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর।
কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কিন্তু ক্লান্ত মেয়ের চোখের কি চাহনি। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে। দেখি কয়েকজন বৃদ্ধ ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাসময়ে দ্রুত পদে বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাদ ব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। বললাম, কিরে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে কেন? জবাবে সে মুখপানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। আমি জানতাম প্রত্যহ খাবারের তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী, এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি। দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হইল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছিল। জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্যে দিয়ে বাইরের রৌদ্রদীপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম।
সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে এসে একবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোর রে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম। ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে রে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব হলো কি? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিলে। মালির বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরে ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে, আমি গাড়িটাও চলতে শুরু করলে। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিলে। কি জানি তার মানে কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা সবাই বকশিস পেলে। সবাই পেল না শুধু কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম। স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে। বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই। পথে দাঁড়িয়ে 2 দিন তার কাটবে। হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। গল্পের সারসংক্ষেপ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কই এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। তথ্যভিত্তিক এবং শিক্ষামূলক ইউটিউব চ্যানেল বই পড়িতে আপনাকে স্বাগতম। আপনার পছন্দ অনুযায়ী সাজানো হয়েছে আমাদের প্লেলিস্ট।
আমাদের চ্যানেলে রয়েছে বাংলার ঘটনা প্রবাহ, ইতিহাসের সাক্ষী, বাংলা সাহিত্য, প্রকৃতি ও ভূগোল বিষয়ক, এক্সেল এবং ওয়ার্ড সম্পর্কিত, রয়েছে ছোট গল্প এবং বাংলার ইতিহাসসমূহ, মনীষীদের জীবন সহ আরও অনেক তথ্য। ইতিহাস এবং নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন বই পড়ি ইউটিউব চ্যানেল।